আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। এরপর জানিয়ে দেওয়া হবে কম্বোডিয়ার কাছ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে কানাডার মন্ত্রীদের প্রবেশে বাধা দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে কঠোর বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। গাজায় ইসরায়েলের এক হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ বার্তা পাঠানো হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে একাধিক সূত্র জানিয়েছে, সপ্তাহান্তে গাজা সিটিতে ইসরায়েলের এক হামলায় হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পর এই বার্তাটি পাঠানো হয়েছে। ওই হামলায় মোট ৪ জন নিহত হন। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সূত্রে অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সেক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি ও কোনো ধরনের আলোচনা করেনি। এদিকে হামাস প্রধান খলিল আল হাইয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন, ইসরায়েলি হামলায় সাদ নিহত হয়েছেন। গাজায় গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্যেই গত শনিবার এক বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হন। এর আগেও তাকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার হত্যা চেষ্টা চালিয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার তা লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৬৩ জন আহত হয়েছে। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭০,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১,৭১,১০০ জনেরও বেশি ফিলিস্তিনি। চলমান সীমান্ত সংঘাত থামাতে কম্বোডিয়ার কাছ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছে থাইল্যান্ড। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাতিন আলিতা আন্দামো ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেছেন, থাইল্যান্ডের ভূখণ্ডে আগ্রাসন চালানো কম্বোডিয়াকেই প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন অপসারণের প্রচেষ্টায় কম্বোডিয়াকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। তবে এই বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুদেশই একে অপরের বিরুদ্ধে সংঘাত শুরুর অভিযোগ তুলে নিজেদের আত্মরক্ষার কথা বলছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায় অন্য পক্ষের ওপর চাপাচ্ছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। গত ৭ ডিসেম্বর এই বিরোধের জেরে নতুন করে সংঘর্ষ শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে নতুন করে সংঘাতের ফলে সীমান্তের উভয় পাশে সৈন্য ও বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ৩২ জন নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশ শনিবার রাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে দুই দেশের মধ্যে হওয়া ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। তবে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে এবং ব্যাংকক ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি অস্বীকার করেছে। এদিকে কম্বোডিয়ার পইপেট শহরের একটি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয় সেখানে আটকে পড়া প্রায় ৬,০০০ থাই নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা করছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সেনেট সভাপতি হুন সেন বলেন, থাই বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্যই ওই চেকপয়েন্ট বন্ধ করা হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংশেরি জানান, ৮টি সীমান্ত প্রদেশে নিরবিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সৈন্যরা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাবে। জর্ডান থেকে অধিকৃত পশ্চিম তীরের প্রবেশের সময় কানাডার পার্লামেন্টের ৬ সদস্যকে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ইসরায়েল অভিযোগ করে বলেছে, প্রতিনিধি দলটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এই সফর করছেন। কানাডার বামপন্থী দল নিউ ডেমোক্রেটিক পার্টির বিরোধী দলীয় মন্ত্রী জেনিক ওয়ান বলেছেন, ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টির সাংসদ সদস্য ইকরা খালিদকে কয়েকবার ধাক্কা দিয়েছেন।
সাংসদ সদস্যদের এই সফরের আয়োজক ছিল কানাডিয়ান মুসলিম ভোট নামের একটি দাতব্য সংস্থা। কানাডায় নিযুক্ত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, দাতব্য সংস্থাটি ইসলামিক রিলিফ কানাডা থেকে তহবিল পায়। এই প্রতিষ্ঠানটি ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড IRW এর একটি সহযোগী শাখা, যাকে ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে IRW দীর্ঘদিন ধরে ইসরায়েলের দেয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, হামাসের সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। জেনি কোয়ান জানান, কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের কর্তৃপক্ষকে আগেই এই সফর সম্পর্কে জানিয়েছিল। বিভিন্ন ত্রাণ সংস্থা, ফিলিস্তিনি ও ইহুদি সুশীল সমাজের নেতাদের সাথে বৈঠকের কথা ছিল তাদের। এমনকি পশ্চিম তীরে প্রবেশের জন্য প্রাথমিক সফর অনুমোদনও দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার অ্যালেনবি ব্রিজ সীমান্ত পার হওয়ার সময় পুরো প্রতিনিধি দলকেই সেখানে বাধা দেয়া হয়। কুয়ান বলেন, কানাডা ছাড়ার আগেই তিনি এমন বাধার আশঙ্কা করেছিলেন, কারণ গত সেপ্টেম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আরও বলেন, এই সফর অনুমোদিত হওয়ার পর তিনি শঙ্কা ঝেড়ে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটিই সত্য হল। বর্তমানে প্রতিনিধি দলটি জর্ডানের রাজধানী আম্মানে ফিরে গেছে। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কানাডার নাগরিকদের সাথে এ ধরনের অসদাচরণের বিষয়ে অটোয়া তীব্র আপত্তি জানিয়েছে ইসরায়েলের কাছে।